স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা আমার সঙ্গে হ্যালো এরিনসের গত লিসনে জেনেছো হ্যালো এরিন কিভাবে প্রস্তুত করা হয়। আজকে আমরা জানবো হ্যালো এরিনসের কিছু ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। ভিডিওটা একটু লেংদি হবে, প্লিজ মনোযোগ সহকারে দেখো আর বন্ধুদের শেয়ার করো। তাহলে এখন শুরু করব আজকের আলোচনা হ্যালো এরিনসের কিছু ভৌত এবং রাসায়নিক ধর্ম। ডেনসিটি অবভিয়াসলি জলের থেকে বেশি ভারী হবে। ফ্লুরোবেঞ্জিন থেকে আয়োডোবেঞ্জিনে ঘনত্ব ক্রমশ বাড়বে কারণ মলিকুলার ওয়েট বাড়ছে। নেক্সট চলে আসি সলিউবিলিটি। দেখো সলিউবিলিটি প্রসঙ্গে বলি, দেখো জলের সঙ্গে এই যে ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন এরা সিম্পলি পোলার কম্পাউন্ড, ডাইপোলার। সো ডাইপোল ইন্টারাকশনের জন্য জলে যতটুকু দ্রবীভূত হওয়ার তাই হবে, কিন্তু এরা যেহেতু কোনো এইচ বন্ডিং ফর্ম করে না তাই জলে এদের দ্রাব্যতা খুব একটা বেশি নয়। তবে ডাইপোল ইন্টারাকশনের জন্য এদের জলে দ্রাব্যতা, ধরো আমি ক্লোরোবেঞ্জিনের কথাই যদি বলি, এর পোলারিটিটা এতটাই কম যে জলে এর দ্রাব্যতা প্রায় নগণ্য। জলে এরা অদ্রাব্যই থাকে, কারণ দেখো এই কম্পাউন্ডের পোলারিটিটা অনেক কম থাকে, তাই না? কারণ এখানে বেঞ্জিন বয়, এ যেমন ইলেকট্রন ডেন্সিটি এদিকে টানে, ক্লোরিনও তেমন এদিকে টানে, তার ফলে এর টোটাল যে ডাইপোল মোমেন্ট সেটা খুবই কম হয়। সে কারণে এরা জলে প্রায় অদ্রাব্য। তবে যেহেতু এদের পোলারিটি খুব কম তাই এরা নন পোলার কম্পাউন্ড, যেমন মনে করো ইথার, যেমন মনে করো বেঞ্জিন, যেমন মনে করো ক্লোরোফর্ম, এই সমস্ত সলভেন্টে কিন্তু এরা সহজেই দ্রবীভূত হবে। নেক্সট আমরা যেটা বলতে পারি, দেখো স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক প্রসঙ্গ। স্ফুটনাঙ্ক প্রসঙ্গে প্রথমেই বলবো যে এদের স্ফুটনাঙ্ক কিন্তু নর্মালি কম হয়, কারণ এই মলিকুলসগুলোর মধ্যে ফোর্সেস অফ অ্যাট্রাকশন বলতে সেরকম কিছুই নেই, কিন্তু মলিকুলার ওয়েটের জন্য এদের ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন যেটা থাকে, যেমন ফ্লুরোবেঞ্জিনের ক্ষেত্রে 358 কেলভিন, সেটা আবার ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে সেটা প্রায় 405 কেলভিন, মানে 200 ডিগ্রির থেকে সামান্য বেশি। ব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রে 429 এবং আয়োডোবেঞ্জিনের ক্ষেত্রে 462। তাহলে আমরা এই যে বয়লিং পয়েন্টের এই যে উপর দিকে ওঠা, অর্থাৎ যত ফ্লুরো থেকে ক্লোরো, ব্রোমো বা আয়োডো হচ্ছে, এই কম্পাউন্ডগুলো, ফ্লুরোবেঞ্জিন এরকম একটা কম্পাউন্ড তোমরা নিশ্চয়ই জানো, আর আয়োডোবেঞ্জিন অবভিয়াসলি এর মলিকুলার ওয়েটটা যত বাড়ছে, ফোর্সেস অফ অ্যাট্রাকশন বাড়ার জন্য এদের কি বাড়ছে না, বয়লিং পয়েন্ট বাড়ছে। এবার ধরো আমি যদি এরকম একটা প্রশ্ন বলি যে এটা ক্লোরোবেঞ্জিন, এটা হচ্ছে অর্থো ডাইক্লোরোবেঞ্জিন, আর এরকম প্রশ্নটা করা হলো প্যারা ডাইক্লোরোবেঞ্জিন, বলা হচ্ছে এদের দুজনের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে। অবভিয়াসলি প্যারা ডাইক্লোরোবেঞ্জিন।
তার কারণ দেখো প্যারাডাইক্লোরো বেঞ্জিন কি হয়, অণুগুলো পরস্পর অনেকটা ঘন সন্নিবিষ্টভাবে সজ্জিত হতে পারে। কেন এদের দেখো একটা স্ট্রেট চেন, কি বলবো, একটা স্ট্রেট চেন থাকার জন্য এরা পরস্পরের কাছে সিমেট্রিক্যাল, এই যে গঠন, এটাকে সিমেট্রিক্যাল আমরা গঠন বলতে পারি, যে ক্ষেত্রে এখানে এটাও সিমেট্রিক্যাল, বাট এটা স্ট্রেট চেন নয়, ফলে এরা যথেষ্ট জায়গা নিয়ে থাকে, অর্থাৎ একটা অণুর সঙ্গে আর একটা অণুর মাঝখানে অনেকটা স্পেস থাকে, ফলে প্রসেস অফ অ্যাট্রাকশন কমে যায়। কিন্তু এরা যথেষ্ট অণুগুলো ঘন সন্নিবিষ্ট হতে পারে বলে এই অণুগুলো ক্লোরোবেঞ্জিন বা প্যারাডাইব্রোমো, এদের নর্মালি অর্থাৎ প্যারা আইসোমারের ক্ষেত্রে নর্মালি কি হয়, বয়েলিং পয়েন্টটা বেশি হয়। এবার বলি গলনাঙ্ক প্রসঙ্গ। দেখো গলনাঙ্ক প্রসঙ্গ বলতে গেলে এটা একই রকমভাবে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কিন্তু পরিবর্তিত হয়, কারণ যেহেতু এদের পোলারিটি যথেষ্ট কম, সেই কারণে এরা আমরা বলবো কি খুবই এদের গলনাঙ্কের যে বৃদ্ধিটা ঘটে সেটা সামান্য মাত্রাতেই ঘটে। আচ্ছা, মানে এদের গলনাঙ্ক যেভাবে বাড়ে আর কি, অর্থাৎ আমি যদি বলি ফ্লুরোবেঞ্জিন, তার থেকে ক্লোরোবেঞ্জিন এর গলনাঙ্ক বেশি, তার থেকে ব্রোমোবেঞ্জিন, তার থেকে আয়োডোবেঞ্জিন। এরপর চলে আসি ডাইপোল মোমেন্ট প্রসঙ্গ। ডাইপোল মোমেন্ট যদি বলা হয় ফ্লুরোবেঞ্জিনের ডাইপোল মোমেন্ট কত, অবভিয়াসলি সেই ভ্যালুটা হচ্ছে 1.63 এক্সপেরিমেন্টালি। ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.75 ডি, অবভিয়াসলি বেশি হবে ফ্লুরোবেঞ্জিনের থেকে ক্লোরোবেঞ্জিনের। এবার প্রশ্ন হলো কেন বেশি হবে ফ্লুরোবেঞ্জিনের থেকে। আবার ব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রে দেখো সেটা কমে যাচ্ছে 1.72 ডি, আর আয়োডোবেঞ্জিনের ক্ষেত্রে আরও কমে গেল 1.71 ডি। কারণ দেখো ডাইপোল মোমেন্ট দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এক তো চার্জ আর দুটি চার্জ সেপারেশন যে আছে না, ওর মাঝখানে যে ডিস্টেন্স, অর্থাৎ এইটা আমি যদি ডেল্টা প্লাস, এটা একটা সেন্টার হয়, আর এইটা মনে করো এক্স, এটা যদি ডেল্টা মাইনাস হয়, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স এবং এই ডেল্টা ভ্যালুটার উপর ডিপেন্ড করে। তাহলে ফ্লুরোবেঞ্জিনের ক্ষেত্রে এই ডেল্টা ভ্যালুটা বেশি, কারণ এই যদি সি এফ হয় না, এই ডেল্টা মাইনাস বা ডেল্টা প্লাস বা ডেল্টা ভ্যালুটা বেশি, বাট এর ডিস্টেন্সটা কম, সেই জন্য ভ্যালুটা কমে যায়। আবার ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে ডেল্টা ভ্যালুটা সামান্য কম, কিন্তু ডিস্টেন্সটা অনেক বেড়ে যায়। এই ডিস্টেন্সটা বাড়ার কারণে, অর্থাৎ এই ভ্যালুটা সামান্য কম, ফ্লুরিনের থেকে ক্লোরিনের সামান্য কম, কিন্তু ডিস্টেন্সটা বেশি হওয়ার জন্য ভ্যালুটা বেড়ে যায়। আবার ব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রে দেখো এই ই ভ্যালুটা অনেক কমে যায়, যথেষ্ট কমে যায় ই ভ্যালুটা, মানে ক্লোরিনের তুলনায় ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, আবার ডিস্টেন্সও বেড়ে যায়। তাহলে দুটো কারণেই কিন্তু এই ব্রোমোবেঞ্জিনের এর থেকে ডাইপোল মোমেন্ট কমে যায়। আবার আয়োডোবেঞ্জিনের ক্ষেত্রে ডিস্টেন্স আরও বেড়ে যায় বলে সামান্যই এর ডাইপোল মোমেন্ট কমে যায়। মানে ডিস্টেন্স বাড়লে অবভিয়াসলি কী হবে, ডাইপোল মোমেন্টটা কমবে, কারণ এই দেখো ডিস্টেন্সের সঙ্গে কি ভুল বললাম, ডিস্টেন্সটা বাড়লে ডাইপোল মোমেন্ট বাড়বে। কিন্তু এখানে দেখো ব্রোমোবেঞ্জিনের তুলনায় ব্রোমোর থেকে আয়োডোর ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমে গেলে ডেল্টা ভ্যালুটা কমে যাচ্ছে, হয়তো ডিস্টেন্স বাড়ছে বাট এই ভ্যালুটা আবার কমে যাচ্ছে, এই ভ্যালুটা কমে যাওয়ার জন্য মিউটা কমবে, মিউ ভ্যালুটাও কমবে। তাহলে ডাইপোল মোমেন্টের আমরা যদি কম্পেয়ার করি, তাহলে অবভিয়াসলি মানে সবচেয়ে বেশি ডাইপোল মোমেন্ট কার হলো ক্লোরোবেঞ্জিন, তারপর কার হবে ব্রোমোবেঞ্জিন, তারপর কার হবে ব্রোমোবেঞ্জিন, তারপর কার হবে অবভিয়াসলি আয়োডোবেঞ্জিন, আর লাস্টলি এটা হচ্ছে আয়োডোবেঞ্জিন আই হবে, আর লাস্টলি ফ্লুরোবেঞ্জিন এইটা এফ হবে, তাই তো? এই হচ্ছে কনসেপ্ট। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা আমি বলে রাখবো যে দেখো যদি এরকম কোয়েশ্চেন পড়ে যে নিচের যৌগগুলিকে তাদের ডাইপোল মোমেন্টের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মিন্স বড় থেকে ছোট, আর একটা দিলাম মেটা। দেখো খুব সিম্পলি আমরা যদি বলি, দেখো এই যে প্যারাডাইক্লোরোবেঞ্জিন আছে না,
এর ডাইপোল মোমেন্টটা কি হবে, এই বন্ড মোমেন্টটা দুটো একে অপরের বিপরীতে কাজ করবে, তাহলে অবভিয়াসলি ডাইপোল মোমেন্ট 0। আবার ঠিক একই কারণে দেখো এই যে এখানে তিনটি যে বন্ড মোমেন্ট আমরা দেখাতে পারি, দেখতে পাচ্ছ এখানে যদি এটা মিউ বলি, এটা যদি μ1 হয়, এটা অবভিয়াসলি μ1। এদের দেখো এই দুজনের μ1 যোগ করলে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট μ1 এর ভ্যালুটা হবে এই দিকে, যেহেতু 120 ডিগ্রি অ্যাঙ্গেল এদের মধ্যে লাই করছে, দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এবং তার ভ্যালুটা হবে কি μ1 অবভিয়াসলি। এবং দেখতেই পাচ্ছ যে আমাদের এদিকে যে μ1টা আছে, এদিকে যে μ1 আছে, এইটা এই রেজাল্ট্যান্টটা মানে এদিকের আর এদিকের μ1 এর যে রেজাল্ট্যান্ট সেটা কি হচ্ছে এই দিকে কাজ করছে, তাই না? এবং অবভিয়াসলি একে অপরের বিপরীতে, তাহলে সেক্ষেত্রে এটাও হচ্ছে আমার 0। তাহলে আমার যদি এটা এ কম্পাউন্ড বলি, এটা যদি আমি বি কম্পাউন্ড বলি, এটা যদি আমি সি কম্পাউন্ড বলি, এটা যদি আমি ডি কম্পাউন্ড বলি, তাহলে আমরা পেয়ে গেলাম বি ইকুয়ালস ডি। ঠিক আছে, এর চেয়ে বড় কে হবে একটু দেখে নিই। দেখো এখানে অবভিয়াসলি দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করার জন্য এটা যদি μ1 হয়, আমরা যদি ধরে নিই, তাহলে এই ভ্যালুটা হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে μ1ই হয়। ঠিক আছে, আর এক্ষেত্রে অ্যাঙ্গেলটা দেখো, এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, কাজেই এক্ষেত্রে মিউটা যথেষ্ট বেশি পরিমাণ হবে, মানে গ্রেটার দ্যান μ1 হবে, গ্রেটার দ্যান μ1 হবে। যেহেতু আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী জানি যে মিউ রেজাল্ট্যান্ট ইকুয়ালস কি μ1 স্কোয়ার, এক্ষেত্রে যেহেতু দুটোই μ1 স্কোয়ার প্লাস 2 cos 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা এর রুট ওভার করলে এখান থেকে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এই ভ্যালুটা দেখো এখানে হিসেব করে দেখো 2μ1 স্কোয়ার হচ্ছে, আর এটা তো 1 হয়ে যাচ্ছে, আর এখানে μ1 সরি এখানে ইন্টু μ1 হবে একটা, এখানে আর একটা μ1 হবে, তাহলে এটা ভ্যালুটা কত হচ্ছে 2 × হাফ মানে 1, 2 × হাফ মানে 1, তার মানে এখানে একটা μ1 স্কোয়ার হচ্ছে, তাই না? তাহলে এখানে টোটাল কি হচ্ছে √3 অফ μ1 হচ্ছে। সুতরাং এটা ক্লিয়ার যে দেখো আসলে এ কম্পাউন্ডের ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্ট হচ্ছে, আর তার চেয়ে কম হচ্ছে সি কম্পাউন্ডটা, যেটা আমরা মেটা ডাইক্লোরোবেনজিন বলতে পারি। তাহলে এইভাবে আমরা এটাকে সাজিয়ে নিতে পারি, এই হলে ক্রম। আচ্ছা, নেক্সট পার্টে আমরা যাব, আর সেটা আর কিছুই নয়, হ্যালো এরিনের কিছু রাসায়নিক ধর্ম এবার আমরা আলোচনা করব। তাহলে এই ছিল হ্যালো এরিনসের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আমরা আলোচনা করলাম। হ্যালো এরিনসের ডাইপোল মোমেন্ট, হ্যালো এরিনসের বয়েলিং এবং মেল্টিং পয়েন্ট নিয়ে, হ্যালো এরিনসের ফিজিক্যাল স্টেট এবং হ্যালো এরিনসের দ্রাব্যতা, ঘনত্ব প্রভৃতি ভৌত ধর্ম নিয়ে ফার্স্ট পার্ট আমরা শেষ করলাম। এখন আমরা নেক্সট পার্টে আলোচনা করব হ্যালো এরিনসের কিছু রাসায়নিক ধর্ম। তাহলে শুরু করা যাক। রাসায়নিক ধর্ম প্রসঙ্গে বলতেই হয় যে দেখো এরা অ্যালকিল হ্যালাইডের মতো, কিন্তু রাসায়নিকভাবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সাড়া দেয় না। দেখো একটি ছকের মাধ্যমে সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখো অ্যালকিল হ্যালাইড হলে সে OH- নিউক্লিওফাইলের সাপেক্ষে সে কী করতো, একটা অ্যালকোহল প্রস্তুত করতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যারাইল বা ভিনাইল হ্যালাইড, আমরা অ্যারাইল হ্যালাইড নিয়ে আপাতত আলোচনা করছি। অ্যারাইল হ্যালাইড অর্থাৎ হ্যালো এরিনসের ক্ষেত্রে এরকম কোনো নিউক্লিওফিলিক রিয়াকশান, অর্থাৎ এই OH- এখানে ইন্ট্রোডিউস করানো যাবে এবং X- বেরিয়ে যাবে, এটা সম্ভব নয়। বা NH3 একটা মলিকুল যদি এখানে অ্যাপ্রোচ করে এই কার্বনে এবং X বেরিয়ে যাবে, সেটাও পসিবল নয়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে চাইছি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। সিমিলারলি OR- বা CN- বা Ag+ ইন প্রেজেন্স অফ ইথানল, এই রিয়াকশানগুলো যেগুলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নর্মালি এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেয় না। তো এখন আমাদের জেনে নিতে হবে যে আসলে কেন এই প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না এরা, অথচ এরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া না দিলেও এরা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আচ্ছা, এখানে হ্যালো এরিনসের একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব যে আসলে এরা কেন নিউক্লিওফিলিক অ্যাটাক অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না।
আমরা দেখছি যে ক্লোরোবেঞ্জিনের এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 3টি। লুক হিয়ার, এখানে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আসলে প্লাস আর অর্থাৎ অথবা প্লাস এম রেজোনেন্স এফেক্টের মাধ্যমে, তোমরা এই অ্যারোটা বোঝার চেষ্টা করো, অ্যারোটা এখানে কি বন্ড, এটা অ্যাকচুয়ালি মেকিং অ্যান্ড এটা হচ্ছে ব্রেকিং, এটা সাইমালটেনিয়াসলি ঘটে। এর ফলে দেখো এই কার্বনটাতে একটা মাইনাস চার্জ হচ্ছে, আর যেহেতু ক্লোরিন থেকে ইলেকট্রন চলে আসছে সেই জন্য ক্লোরিনে একটা পজিটিভলি চার্জড হচ্ছে। এবার দেখো এই মাইনাসটা একইভাবে আবার এখানে একটা বন্ড মেকিং, আর এটা সাইমালটেনিয়াসলি এই জায়গাটা দেখো লক্ষ্য করে বন্ড ব্রেকিং হয়ে এই কার্বনটা পর ঠিক এই জায়গাটায় কার্বনটা লক্ষ্য করো মাইনাস হয়ে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, ক্লোরিন থেকে ইলেকট্রন ডেনসিটি অ্যাকচুয়ালি এই দিকে রাস্ট হচ্ছে, রাস টুয়ার্ডস দ্য নিউক্লিওফিলিক রিং সিস্টেম, সরি টুয়ার্ডস দ্য অ্যারোমেটিক রিং সিস্টেম, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন ক্লাউডটা চলে আসছে ডিউ টু রেজোনেন্স বেঞ্জিন বলয়ের দিকে। তার ফলে দেখো ঠিক এই ক্লোরিনের যে অবস্থান, এই কার্বন যে যদি 1 নম্বর ধরো, তার ঠিক 1 নম্বর এবং 6 নম্বর কার্বন যেখানে অর্থ পজিশন, যেখানে অর্থ পজিশন সেখানে আসলে ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। তাহলে ইলেকট্রন ডেনসিটি দেখো এই অর্থ পজিশনে বাড়লো, এই অর্থ পজিশনে বাড়লো, আবার ঠিক এই দেখো প্যারা পজিশনটাতে বেড়েছে, এই যে লক্ষ্য করো এই জায়গাটা। তাহলে আমরা দেখছি এই পজিশন এবং এই পজিশন অর্থাৎ দুটো অর্থ এবং প্যারা পজিশনে আসলে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। এর কারণে কি হচ্ছে, কোনো একটি নিউক্লিওফাইল সে যখন এদিকে অ্যাপ্রোচ করবে কি হবে, তার সঙ্গে একটা, যেহেতু এটা একটা কি নেগেটিভলি চার্জ স্পিসিস, এই জায়গাটা হচ্ছে নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে, এই জায়গাটা নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে, নেগেটিভলি চার্জ, যখনই এ কি করবে, মানে কি বললাম, ভুল বললাম, এখান থেকে হ্যাঁ নিউক্লিওফাইলটা যখন এদিকে অ্যাপ্রোচ করবে না, তখন এখানে কি হবে, একটা স্টোরিক হিন্ডেন্স তৈরি হবে, একটা রিপালসান তৈরি হবে, সেই ইলেকট্রনিক ক্লাউডের যে রিপালসান সে কারণেই আসলে নিউক্লিওফাইল এদিকে অ্যাপ্রোচ করে না। তবে বিশেষ চাপ এবং উষ্ণতা এবং অন্যান্য প্রভাবক যদি মেনটেন করা হয় তাহলে কিছু কিছু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে। একইভাবে এই ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রেও আমরা দেখছি যে দেখো ক্লোরিন থেকে ইলেকট্রন আসলে ইলেকট্রন ডেনসিটি আসলে এদিকে কি হচ্ছে, রাস্ট হচ্ছে। এর ফলে এই বন্ডটা যথেষ্ট স্ট্রং হচ্ছে। ঠিক একইভাবে এই যে ক্লোরিন এবং সি অ্যারোমেটিক এই যে বন্ড, এটা স্ট্রং হচ্ছে। তাহলে এই ক্লোরিনটাকেও কিন্তু কোনোভাবেই তুমি রিপ্লেস করতে পারবে না, অর্থাৎ কোনো একটা নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে আর ক্লোরিন বন্ড ভেঙে বেরিয়ে যাবে, এটা হচ্ছে না, কারণ এখানে একটা পার্সিয়াল ডাবল ব্যান্ড ক্যারেক্টার তৈরি হচ্ছে, পার্সিয়ালি ডাবল ব্যান্ড ক্যারেক্টার। দেখো এখানে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আর এখানে ডবল ব্যান্ড, তার মানে এটা একটা বলবো পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার টু সি অ্যান্ড সিএল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই কি হচ্ছে, এই কার্বনটা এই সিএলটা এটা ব্রেক করতে পারবে না, তার ফলে কোনো নিউক্লিওফিলিক অ্যাটাক নর্মালি বা সাধারণভাবে হয় না। এখানে আরেকটি কারণ উল্লেখ করা যেতে পারে, দেখো এই যে কার্বনটা নর্মালি আমরা জানি sp2 কার্বন। এখন এই sp2 কার্বন যদি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এই একই উদাহরণটা আমরা মানে একই সিচুয়েশন আমরা ভাবি, তাহলে এখানে যে কার্বনটা আছে এই কার্বনটা অ্যাকচুয়ালি sp3। এখন দেখো sp3-তে আমরা জানি পার্সেন্টেজ অফ পি আর পার্সেন্টেজ অফ এস এটা হচ্ছে কত, 25%, আর এখানে sp2-তে আসলে 33
এখানে কনজুগেটেড পাই ইলেকট্রনিক সিস্টেম আছে, তাই না? দেখো এখানে একটা পাই ইলেকট্রনিক সিস্টেম, আবার এখানে একটা, এখানে একটা। একটু আমার লেখাটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা যদি হ্যাঁ এই বেঞ্জিন বলয়টাকে একটু ভালো করে আঁকি, তো হ্যাঁ এই হচ্ছে বেঞ্জিন বলয়। এবার এই বেঞ্জিন বলয়ে দেখো এইগুলো সব কি পাই অরবিটালস আছে। তাহলে দেখো এই বেঞ্জিন বলয়ে যে ইলেকট্রন ক্লাউড, সেই ইলেকট্রন ক্লাউড কিন্তু ইলেকট্রোফাইলকে না অ্যাট্রাক্ট করবে। তাহলে এই অ্যাট্রাকশনের কারণেই আসলে নিউক্লিওফিলিকের বিক্রিয়ার তুলনায় ইলেকট্রোফিলিক বিক্রিয়া একটু দ্রুততার সঙ্গে ঘটে। এখন বেঞ্জিনের ক্ষেত্রে কি হবে না, বেঞ্জিনের কোনো একটা কার্বন সেই ইলেকট্রো বন্ডটা ভেঙে মাইনাস হলো এবং ই প্লাসের সঙ্গে যুক্ত হলো। তাহলে এখানে কি হলো না, ইটা অ্যাড হলো, এখানে ইটা অ্যাড হলো, এখানে হাইড্রোজেনটা এর পরের অবস্থানে কী হবে, এখানটা তো একটা প্লাস চার্জ গ্রো করবে, যখনই বন্ডটা ভাঙবে তাই এটাকে নিবৃত্ত করার জন্য বা প্রশমিত করার জন্য এইচ প্লাসটা রিলিজ করবে, মাইনাস এইচ প্লাস, এবং এখানে একটা ইলেকট্রোফাইল ইন্ট্রোডিউস হয়ে গেল। তাহলে এখানে যে ইলেকট্রোফাইল ইন্ট্রোডিউস হলো, ইলেকট্রোফাইল অ্যাপ্রোচ করবে তখনই যদি এই কার্বনে কী হয়, ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ইলেকট্রন ঘনত্ব থাকে, কিন্তু ইলেকট্রন ঘনত্বের যদি অভাব হয় তাহলে কি হবে, তাহলে ই প্লাস এই ইলেকট্রন স্বল্পতা বিশিষ্ট অঞ্চলের দিকে আসবার সময় কী হবে, মনে করো এখানে একটা ইলেকট্রন কোনো পজিটিভ জোন তৈরি হয়েছে, মানে ইলেকট্রন ঘনত্ব কম, তাহলে ই প্লাস কি এদিকে অ্যাপ্রোচ করবে? নো, বিকজ সেম চার্জ কি রিপালস করবে। তো এখন এই বেঞ্জিনের জায়গায় বেঞ্জিনের কোনো একটা মানে রিং সিস্টেমে কোনো একটা মনে করো NO2 এই সিএল গ্রুপকে করে দিলাম, অ্যাটাচ করলাম। এবার আমি বলবো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করাতে চাই, তখন কী হবে, সমস্যা কি দাঁড়ালো না, সিএল মাইনাসের আমরা জানি মাইনাস আই এফেক্ট আছে। তাহলে মাইনাস আই এফেক্ট কী করবে না, এই কার্বন থেকে ইলেকট্রনটাকে কি করবে, ভালো করে দেখো, এই কার্বন থেকে ইলেকট্রন ঘনত্বটাকে সিএল এর দিকে ধাবিত করবে বা পুস্ট আপ করবে। তাহলে এই ই প্লাস এখন কি এই কার্বনের দিকে সহজে অ্যাপ্রোচ করতে চাইবে? তার উত্তর না। তাহলে প্রশ্ন হলো যে এখানে যদি ডিরেক্টলি এই কার্বনে অ্যাপ্রোচ করবে না, তাহলে এবার অন্য কার্বনেরগুলোর মানে ক্ষেত্রে আমরা বিবেচনা যদি করি, দেখো এই কার্বনগুলো বেঁচে আছে। তাহলে প্রশ্ন হলো এই ইলেকট্রোফাইল কিন্তু ওই কার্বনের ওই মানে যেটা ডিরেক্টলি মানে হ্যালোজেন যুক্ত, মানে হ্যালোঅ্যারিনসের ক্ষেত্রে বলছি, ডিরেক্টলি রিং সিস্টেমে যে কার্বনের সঙ্গে যুক্ত সেখানে যেহেতু অ্যাটাক করতে পারছে না, তাহলে বাকিগুলো আমার ওপেন আছে। তাহলে এই ই প্লাসগুলো হতে পারে এখানে অ্যাটাক করতে পারে, এখানে অ্যাটাক করতে পারে, বা এখানে অ্যাটাক করতে পারে। কিন্তু প্রশ্ন হলো কোনখানে অ্যাটাক করার প্রবণতা বেশি হবে বা কম হবে। তো এটা আলোচনা করতে গেলে ক্লোরিনের, এখানে ক্লোরিন বা বেঞ্জিন হ্যালোজেনের যে অ্যাটমসগুলো তাদের কি লোন পেয়ার্স অফ ইলেকট্রনস আছে, আর ওই লোন পেয়ার্স অফ ইলেকট্রন আসলে বেঞ্জিন বলয়ের দিকে কি করে, রেজোনেন্সের মাধ্যমে অর্থাৎ প্লাস আর এফেক্টের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। তো একটু দেখে নিই, দেখো সিএল এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন, সেখানে বন্ড কি করলো, এই যে দেখেছ। তাহলে এই 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 কার্বনটাকে যদি 1 নম্বর বলি, তার ঠিক অর্থ পজিশনে দেখো, তার ঠিক অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। আবার এই বন্ডিংটা এই দেখো এখানে প্যারা অবস্থান, এই অবস্থানটা হচ্ছে আমার প্যারা অবস্থান, এই অবস্থানটা হচ্ছে আমার অর্থ অবস্থান। মানে এই কার্বনের সাপেক্ষে 2 নম্বর 6 নম্বর হচ্ছে অর্থ অবস্থান, আর 4 নম্বর হচ্ছে প্যারা অবস্থান। তাহলে এই 2 নম্বর এবং 6 নম্বরে ডিরেক্টলি দেখা যাচ্ছে কি ইলেকট্রন ঘনত্ব মাইনাস আর প্লাস আর প্রভাবের দ্বারা, কার প্লাস আর প্রভাব, মানে এক্ষেত্রে ক্লোরোবেঞ্জিনের ক্লোরিনের, ব্রোমোবেঞ্জিন থাকলে ব্রোমিনের, অর্থাৎ হ্যালোএরিনসের ক্ষেত্রে কোনো হ্যালোজেন অ্যাটমসের দ্বারা প্লাস আর প্রভাবের কারণে আসলে কি দাঁড়ালো, এই যে বেঞ্জিন বলয়, এই বেঞ্জিন বলয়ে কি হচ্ছে, ইলেকট্রন ঘনত্ব বাড়াচ্ছে। এবার প্রশ্ন হলো কোন কোন জায়গায় বাড়াচ্ছে না। দেখো সেটা আলোচনা করতে গেলে আমাকে আর একটা ছবি সহযোগিতা নিতে হবে। দেখো সেই ছবিটা একটু আঁকি। দেখো ধরো এই তো এইটা আমার হচ্ছে কি একটা হ্যালোজেন গ্রুপ। তো ডিরেক্টলি দেখলাম এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়ালো, এখানে বাড়ালো, আর এখানে বাড়ালো। তাহলে কোন জায়গায় বাড়াচ্ছে না, এই জায়গাগুলোই। তাহলে তুলনামূলক এই জায়গাগুলো ইলেকট্রন ঘনত্ব কম থাকছে। তাহলে একটা ইলেকট্রোফাইল যখন অ্যাপ্রোচ করবে, সে অবশ্যই এই জায়গাগুলোকে ফেভার করবে,
এটাই বলতে চাইছি। অর্থাৎ একটা ইলেকট্রোফিলিক অ্যাটাক যখন হবে সেটা অবশ্যই হবে অর্থো প্যারা। কার ক্ষেত্রে? হ্যালো এরিনসের ক্ষেত্রে। ওকে, অর্থাৎ মেটা অবস্থানে এরা অ্যাপ্রোচ করবে না। এবার প্রশ্ন হলো যে বেনজিনের অপেক্ষা কি এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে? না, তার উত্তর না। কারণ দেখো এক্স গ্রুপের এখানে কি আছে না, একটা মাইনাস আই এফেক্ট আছে, এবং মাইনাস আই এফেক্ট অবশ্যই গ্রেটার দেন কি প্লাস আর। এই মাইনাস আই প্রভাবের জন্য বেনজিন বলয়ের প্রত্যেকটা কার্বন থেকে আসলে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, এবং সবচেয়ে বেশি কমে কোথায়? সবচেয়ে বেশি কমে যাবে তার সংশ্লিষ্ট মানে যে কার্বনের ডিরেক্টলি অ্যাটাচড। তারপরে দেখো অর্থ পজিশনগুলোতেও বেশ খানিকটা কমে যাবে। প্যারা অবস্থান যথেষ্ট দূরে আছে, তাহলে মাইনাস আই এফেক্ট এখানে অতটা প্রভাব বিস্তার করবে না। কাজেই এই ইলেকট্রোফিলিক অ্যাটাক মানে ইলেকট্রোফিলিক অ্যাটাক ই প্লাসের অ্যাপ্রোচ টুওয়ার্ডস প্যারা এটা বেশি হবে কম্পেয়ার টু অর্থ। কাজে এখানে প্যারা প্রোডাক্ট হবে মেজর আর অর্থ প্রোডাক্ট হবে আমার মাইনর। কেন না, এখানে দেখো এই জায়গাগুলোতে কি হচ্ছে ইলেকট্রন ঘনত্ব মাইনাস আই প্রভাবের জন্য কমে গেছে কম্পেয়ার টু প্যারা। অবশ্যই উল্লেখ করতে হবে বেনজিনের সাপেক্ষে কিন্তু এই ঘনত্বটা অবশ্যই কম। অর্থাৎ আমি বলবো যে একটা হ্যালো এরিন অবশ্যই বেনজিনের থেকে ইলেকট্রোফিলিক অ্যাটাক মানে ধীর গতিতেই করবে, কারণ এখানে এই এক্স গ্রুপ আসলে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব কমায় এবং বেনজিন বলয়কে ডিঅ্যাক্টিভেট করে। তাহলে হ্যালো এরিনসে হ্যালোজেন অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেটস the deactivates the ring system, and that is why halogens react more slowly compared to benzene for electrophilic substitution reaction. তো চলো আমরা কয়েকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখি। প্রথমে হ্যালোজিনেশন রিয়াকশন টুয়ার্ডস ধরে নিই ক্লোরোবেনজিনের ক্ষেত্রে আমরা যদি বলি, বা অ্যাডোবেনজিনের ক্ষেত্রে বা ব্রোমোবেনজিনের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা যে আলোচনা করলাম সেখানে সে অনুযায়ী এই দেখো এই কার্বনের ঠিক অর্থ পজিশন এইটাও হতে পারে এইটাও হতে পারে, সেখানেই অ্যাটাকটা হয়েছে, এবং প্যারা পজিশনটা একটি আছে সেটা হচ্ছে এইটা। তাহলে এটা হবে মেজর, সেই আলোচনাটাই আমরা এখানে করতে চাইলাম। এবার এখানে প্রশ্ন হলো যে স্যার এই ক্লোরিন থেকে আসলে এখানে ইলেকট্রোফাইলটা কিভাবে এলো? দেখো FeCl3 একটা লিউইস অ্যাসিড, ও কি করে এই ক্লোরিন অ্যাটমের সাথে এই ক্লোরিন অ্যাটমের যে ইলেকট্রনগুলো আছে না এটা এ কি করে অ্যাট্রাক্ট করে। তাহলে এ কি অ্যাট্রাক্ট করার কারণে কি হয় এই বন্ডটা ভেঙে যায় এবং তৈরি হয় দেখো FeCl4 মাইনাস, বন্ডটা ভেঙে যায়, আর Cl কি হয় প্লাস। তাহলে এই Cl প্লাস হিয়ার ইজ দ্য ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলই আসলে এখানে গিয়ে কি করছে অথবা এখানে গিয়ে বিক্রিয়াটা ঘটাচ্ছে। নেক্সট আমরা আলোচনা করব নাইট্রেশন। এরপর চলে আসি নাইট্রেশন। মূলত এটা মিক্সড অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে অর্থাৎ অর্থ প্যারা অবস্থানে যেমনটা হওয়া উচিত সেরকমই অর্থ এবং প্যারা অবস্থানে NO2 গ্রুপটা ঢুকেছে। দেখো এক্ষেত্রে NO2 প্লাস হচ্ছে আমার নিউক্লিওফাইল। এটা তৈরি হয় কোথা থেকে না HNO3 থেকে। দেখো কিভাবে তৈরি হয়। তো নেক্সট আমরা দেখো এখানে HNO3 স্ট্রাকচারটা লিখলাম কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। এবার আমরা এখানে কি করব সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডে আমরা জানি H প্লাস এবং HSO4 মাইনাস, এখান থেকে দুটি অ্যানায়ন এবং একটি ক্যানায়ন এবং একটি অ্যানায়ন তৈরি হয়। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, অবভিয়াসলি এ কি করবে H প্লাসকে ডোনেট করবে। তো এখান থেকে তৈরি হয়ে গেল দেখো সরি এটা হবে দুটো চারটা, হ্যাঁ পাঁচটা ঠিকই আছে। আর এখানে OH এখানে H, এবার এটা প্লাস হয়ে গেল। তাহলে কি হবে নাইট্রোজেনের টোটাল দেখো এখানে কি এই বন্ডটা কি হচ্ছে উইক হয়ে যাচ্ছে, কেন না এই O প্লাসটা খুব আনস্টেবল, এ কী করবে জল হয়ে বেরিয়ে যেতে চাইবে, বন্ডটা ব্রেক করলো তো তৈরি হয়ে গেল NO2 প্লাস। দেখো NO2 প্লাস তৈরি হচ্ছে এই যে, আর তার সাথে কি হচ্ছে জল তৈরি হচ্ছে। এইখানে এই NO2 প্লাস হলো ইলেকট্রোফাইল। ইজ ইট ক্লিয়ার? ইলেকট্রোফাইল। এবার এই ইলেকট্রোফাইল অবভিয়াসলি তৈরি করবে, অ্যাটাক করবে এখানে প্যারাতে, এবং অ্যাটাক করবে কোথায় অর্থতে। সো অর্থ প্যারা হবে, এবং অবভিয়াসলি প্যারাটা আমরা আলোচনা করলাম না প্যারাটা
এখানে কি হবে, মেজর অ্যামাউন্টটা হবে ডিউ টু এখানে ইলেকট্রন ডেনসিটি অনেকটা বেশি কম্পেয়ার টু আর্থ। নেক্সট আমরা আলোচনা করব সালফোনেশন রিয়াকশন। ওকে, সালফোনেশন রিয়াকশন। নেক্সট দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে দুটো আমরা স্ট্রাকচার লিখেছি সালফিউরিক অ্যাসিড। এখন দেখো এই যে OH বন্ড এখানে যদি অ্যাটাক করে তাহলে এই বন্ডটা খুলে গিয়ে এইভাবে কি হচ্ছে, এখানে বন্ড তৈরি হচ্ছে এবং এই জায়গাটা দেখো, এই জায়গাটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই মাইনাস জায়গাটাকে আমরা লিখব O মাইনাস এস ডবল বন্ড ও ডবল বন্ড ও OH, এইটাকে আমরা বলবো HSO4 মাইনাস, তাই না, HSO4 মাইনাস। ভালো করে দেখো, এটাও HSO4 মাইনাস। আর এই লাল মানে রেড কালারের যেটা মলিকুলস আছে দেখো, এটা এইভাবে কনভার্ট হয়ে গেল। এবার দেখো এই SO বন্ডটা এটাকে নিউট্রালাইজ করার জন্য কি করবে, ওয়ের দিকে আমরা বন্ডটা ব্রেক করবে, তাহলে H2O তৈরি হলো এবং তার সাথে তৈরি হলো দেখো এস এর গোড়ায় একটা প্লাস চার্জ তৈরি হলো। এই প্লাসটাকে নিবৃত্ত করার জন্য, প্রশমিত করার জন্য পাশের O থেকে কি হলো, একটা ডাবল বন্ড ফর্মেশন হলো। তাহলে এখান থেকে কি তৈরি হলো, ওয়ের মাথায় একটা কি, ওয়ের মাথায় একটা প্লাস চার্জ চলে এলো। তাহলে ওয়ের মাথায় যে প্লাস চার্জ চলে এলো, এই O খুব কি আমরা জানি খুব বেশি নয়, কি বলে স্থিতিশীল নয় পজিটিভ চার্জের জন্য, মানে ও ডিস্টেবিলাইজ হয়ে যায় পজিটিভ চার্জ এলে। সেই জন্য কী করবে, এই বন্ডটা ভেঙে গিয়ে ওর গাড়ে আবার একটা ইলেকট্রন চলে আসবে, বন্ডটা ভেঙে চলে এলো। তাহলে এসের মাথায় অবভিয়াসলি চার্জ এলো। এই হচ্ছে একটা স্থিতিশীল, কারণ এসের ইলেকট্রোনেগেটিভিটি কম, কারণ এ প্লাস চার্জ ধারণ করতে পারে। তাহলে এর তুলনায় এর কন্ট্রিবিউশনটা বেশি, রেজোনেটিং কন্ট্রিবিউশন যথেষ্ট বেশি, কারণ এটা ও হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য পজিটিভ চার্জ বিয়ার করতে চায় না। আর এস লেস ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য ও পজিটিভ চার্জ এর জন্য দ্বারা খুব একটা আনস্টেবল হয় না। তাই এটা একটা স্থিতিশীল E প্লাস অর্থাৎ ইলেকট্রোফাইল প্লাস তৈরি হলো, যার ফর্মুলা আমরা কি বলবো, SO3H প্লাস। হিয়ার ইট ইজ SO3H প্লাস। ওকে, সো চার্জটা কিন্তু অবভিয়াসলি এস এর উপরে। তাহলে এই SO3H আমরা জানি অর্থতেও অ্যাটাক করবে, প্যারাতেও অ্যাটাক করবে, কিন্তু সম্ভাবনা অবশ্যই প্যারাতে বেশি, কারণ প্যারাতে আমরা জানি ইলেকট্রনের ডেনসিটিটা বেশি, এক নম্বর। আবার এখানে দেখো একটা স্টেরিক হিন্ডেন্সের কারণে অর্থ এফেক্টটা আরও মানে পজিশনে এফেক্ট মানে অ্যাটাকটা আরও কমে যায়, সেজন্য এটা আরও পরিমাণটা কমে যায়। ওকে, সো এই হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সালফোনেশনের জন্য। প্রসেসটাকে বলা হচ্ছে সালফোনেশন, কনসেন্ট্রেটেড H2SO4 ইন প্রেজেন্স অফ হিট। নেক্সট হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যান্ড অ্যাসাইলেশন। দুটো প্রসেস আছে। অ্যালকাইলেশন, যখন অ্যালকিল গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়, বেঞ্জিন বলা হয়, এই যেখানে দেখো এখানে এইটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, তখন সেটা হচ্ছে অ্যালকিলেশন। অ্যান্ড যখন অ্যাসাইল গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়, এই যে দেখো এইটা হচ্ছে আমার অ্যাসাইল গ্রুপ, তখন সেটাকে বলবো অ্যাসাইলেশন। এবার দেখো আমরা এই অ্যালকিলেশন আর অ্যাসাইলেশন বিষয়টা দুটো আলাদা করে বুঝবো। তো এখন প্রথমে এখান থেকে ইলেকট্রোফাইল কি করে তৈরি হচ্ছে, দেখো AlCl3 এটা একটা লুইস অ্যাসিড। তো অবভিয়াসলি এই লুইস অ্যাসিড কি করে না, CH3Cl এর থেকে এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনসগুলো Al অ্যাকসেপ্ট করে, তার ফলে তৈরি হচ্ছে দেখো AlCl4, Cl3 সঙ্গে এই যে Cl এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেল বন্ডিংয়ে। তাহলে Cl কি ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেল, তার মানে Cl এখানে মাইনাস হলো এবং এখানে ইলেকট্রন অ্যাকচুয়ালি ডোনেট করলো। তাহলে এখানে তৈরি হলো কি, এটাকে আমরা কি বলবো একসাথে AlCl4 মাইনাস। এখন তার সাথে কি তৈরি হলো, এই যে CH3 গ্রুপ থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, সেই জন্য এটা তৈরি হলো CH3 প্লাস। তাহলে এইরকম এই CH3 প্লাস হলো, এখানে আমরা বলবো একে সংক্ষেপে আমরা লিখতে পারি R প্লাস, মানে অ্যালকিল প্লাস। এই অ্যালকিল প্লাসটাই হলো এক্ষেত্রে ইলেকট্রোফাইল, যেটা অ্যাটাক করছে অর্থতে এবং প্যারাতে। অবভিয়াসলি আমার প্যারা প্রোডাক্টটা ম্যাক্সিমাম হবে। এইটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকিলেশন। নেক্সট অ্যাসাইলেশন, এখানে দেখো একটা অ্যাসাইল কম্পাউন্ড দেওয়া হচ্ছে অ্যাসেটাইল ক্লোরাইড, এর সঙ্গে একইভাবে দেখো CH3COCl এ কী করতে পারে, একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যুক্ত হচ্ছে। আর এই যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, এখান থেকে তৈরি হলো একটা অ্যাসেটাইল, কি অ্যাসেটাইল একটা ক্যাটায়ন, যেটা আমরা বলবো কি AC প্লাস, সংক্ষেপে এরকম বলি। এটাই হচ্ছে এক্ষেত্রে ইলেকট্রোফাইল। এখন এই ইলেকট্রোফাইল অবভিয়াসলি কি হবে, এর কোন জায়গাটা মানে এর কোন জায়গাটা আছে আক্রমণকারী অ্যাটম, সেটা হচ্ছে C। কাজে এই সিটা কিন্তু অ্যাটাচ হবে, খেয়াল করো এই সিটা অ্যাটাচ হবে এই কার্বনে, এই সিটা অ্যাটাচ হবে এই কার্বনে। ওকে,
এটা অনেকে বুঝতে পারে না, সেটাকে আমি একটু ক্লিয়ার করলাম। দেখো অ্যাকচুয়ালি এই যে COCH3 আছে না, এইটা হচ্ছে আমার, এই সিটা হচ্ছে ইলেকট্রোফাইলের সেন্টার। এই সেন্টার অ্যাকচুয়ালি এই কার্বনটাকে অ্যাটাক করবে, প্যারা অবস্থানটাকে। সেই জন্যে বন্ডিংটা সিওর সাথে হবে, নট ও এর সাথে, এই সি এর সাথে। ঠিক আছে, স্টুডেন্টরা ক্লাস 12-এর যথেষ্ট ভুল করে এই জায়গাগুলো, আর এরকম লিখে দেয় আর কি, OCOCH3, OCCH3 ড্যাশ দিয়ে OCCH3, না এটা OC নয়, এটা অ্যাকচুয়ালি সি এর সঙ্গে বন্ড। কাজে এটা এইভাবে লেখাটা উচিত হবে যে কম্পাউন্ডটা তো হচ্ছে Cl, এরকম নয়, সি লিখতে হবে, এইরকম ভেঙে লিখলে আরও বেটার হয়। এটা হলো আমার প্যারা কম্পাউন্ড। ঠিক আছে, এর নাম কি? অর্থোক্লোরো অ্যাসিটোফেনন। আসলে এই ক্লোরিন না থাকলে এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। হ্যাঁ, ফেনন, সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্থোক্লোরো অ্যাসিটোফেনন। কিছু ধাতুর সঙ্গে অ্যাকচুয়ালি ধাতুর উপস্থিতিতে সোডিয়াম বা এই জাতীয় যারা খুব বেশ মানে অ্যালকালি যারা এলিমেন্টস আর কি, তাদের উপস্থিতিতে বৈজ্ঞানিক উর্জ অ্যান্ড ফিটিং এর দুজন সায়েন্টিস্ট তাদের কম্বাইন্ড প্রসেসে মানে প্রচেষ্টায় তৈরি হচ্ছে কি উর্জ ফিটিং রিয়াকশানের মাধ্যমে কিছু অ্যালকিল বেঞ্জিন প্রস্তুত করা যায়। যেমন ধরো ব্রোমিন, এই ব্রোমিনের সাথে যখন ব্রোমোবেঞ্জিন এর সাথে যখন আমরা কোনো RBr যৌগ দেবো, মানে একটা ব্রোমো কী দেবো, এটাকে বলবো হ্যালো অ্যালকেন দেবো, হ্যালো অ্যালকেন ইন প্রেজেন্স অফ Na, তাহলে এই Na কী করবে, এনের সঙ্গে বিয়ারের একটা ইন্টারাকশান থাকার কারণে এই Na কী করবে, এই দুটো বিয়ারকে নিয়ে নেবে। তাহলে এই যে হাতটা খুলে রইল, এই যে গ্রুপটা, এই যে বেঞ্জিনের এই গ্রুপ, এই হাতটা আর এই হাতটা এখানে অ্যাটাচ হয়ে গিয়ে তৈরি হয়ে গেল এই। তো এই পদ্ধতিতে ইথার হচ্ছে আমার একটা গুড মিডিয়াম, ইথার মিডিয়ামে এই রিয়াকশানটা করা হয়। আর সোডিয়াম অবশ্যই ধাতব অবস্থায়, শুষ্ক এবং ধাতব সোডিয়ামের উপস্থিতিতেই এই রিয়াকশানটা কমপ্লিট করা হয়। তার সাথে অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো NaBr তৈরি হচ্ছে। তো ফ্রিডেলক্রাফট এটা এই বিক্রিয়ার সাহায্যে এইভাবে কিন্তু এই অ্যালকিল ইন্ট্রোডিউস করা সম্ভব হয় না। সেই কারণেই অ্যাকচুয়ালি এই উর্জ ফিটিং বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে এরকম একটা বিসদৃশ যৌগ। মানে আমরা ভার্জ বিক্রিয়ায় আর তৈরি করেছি, ভার্জ বিক্রিয়ায় আর ড্যাশ কি তৈরি করা যায়? তার উত্তর ছিল না, এটা বিসদৃশ। তো সেটাই এই টাইপেরই কম্পাউন্ড হলো এইটা আমরা যদি আর ড্যাশ বলি, এটা আর, তো এটা আমরা ভার্জ ফিটিং বিক্রিয়ার সাহায্যে এটা কমপ্লিট করলাম। নেক্সট আমরা আলোচনা করব ফিটিং বিক্রিয়া। নেক্সট দেখো ফিটিং বিক্রিয়া কিভাবে ঘটে, ফিটিং রিয়াকশন। ইথার মিডিয়ামের সোডিয়ামের সঙ্গে এই ব্রোমিন অ্যাকচুয়ালি যুক্ত হয়ে যায়, তৈরি হচ্ছে এরকম ফিনাইল গ্রুপ, দুটো ফিনাইল গ্রুপ তৈরি হয়, এবং এই দুটো ফিনাইল গ্রুপ আসলে এইভাবে ফিউজ হয়ে যায়। ফিনাইল গ্রুপ এরকম তৈরি হলো দুটো, তো এটা একটা অপরের সঙ্গে বন্ডিং করে এইটা তৈরি হলো। মেকানিজম তোমাদের পার্ট খুব একটা আসবে না, খালি জাস্ট বোঝার জন্যে আমি দেখিয়ে দিচ্ছি। এই বিয়ার বন্ডটা খালি হয়ে গেলে এখানে এই বন্ডটা এই হাতটা আমার ওপেন থাকছে, এই দুটো ওপেন হাত এখানে এসে বন্ড করছে, এটা হলো আমার বাইফিনাইল। ঠিক একইভাবে আমরা যদি এই ব্রোমোবেঞ্জিনের জায়গায় আয়োডোবেঞ্জিন নিতাম আর সোডিয়ামের জায়গায় যদি কপার নিতাম, তো এই বিজ্ঞানী উলম্যান এই প্রক্রিয়াতেই তৈরি করলেন এরকম বাইফিনাইল। তো সেটা হবে উলম্যান রিয়াকশান, অর্থাৎ ব্রোমোবেঞ্জিনের জায়গায় আয়োডোবেঞ্জিন আর সোডিয়ামের জায়গায় কপার, জাস্ট আর কিছুই না। এরপর ভেরি একটা ইম্পর্ট্যান্ট রিয়াকশান আমরা বলবো, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। দেখো গ্রিগনার্ড বিকারকটা কি হয় না, ধাতুর সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যালকিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি করে হ্যালো অ্যালকেনের সাথে, আর অ্যারাইল হ্যালাইডের সাথে তৈরি করে ফিনাইল ম্যাগনেসিয়াম বা অ্যারাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো এই যে গ্রিগনার্ড রিয়েজেন্টটা, এটা একটা যুগান্তকারী আবিষ্কার, কারণ এর থেকে অ্যালডিহাইড, এর থেকে অ্যালকোহল, এর থেকে সায়ানাইড, এর থেকে কার্বক্সিলিক অ্যাসিড, এর থেকে ইথার, মানে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট প্রস্তুত করা যায়। সেই জন্যই এটাকে খুবই একটা ইম্পর্ট্যান্ট রিয়েজেন্ট হিসেবে বলা হয় জৈব রসায়নে। তো আজকে আমরা আলোচনা করলাম মূলত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হ্যালোএরিনসগুলো তাদের প্রতিকূলতা সত্ত্বেও বিশেষ মাধ্যমে দিতে পারে, কিছু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং ধাতুর সঙ্গে বিক্রিয়া।
অর্থাৎ আজকে মূলত হ্যালোএরিনসের রাসায়নিক ধর্ম এই অংশটা আমরা এই লেসনে আলোচনা করলাম। পরের লেসনে আমরা পরের অংশে উপস্থিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।